আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা। লিখনিতে ইনান হাওলাদার, পর্ব 5। ড্রয়িং রুমে আসিফ চৌধুরী কণ্ঠ শুনে নিচে নামার জন্য ছটফট করছে আহি, কিন্তু সাহস করে বেরোতে পারছিল না। সেই সন্ধ্যা থেকে পড়ার ফাঁকে ফাঁকে বারান্দা থেকে নিচে উকি দিচ্ছিল, কিন্তু তখন আসিফ চৌধুরী আসেননি। এখন বাড়ির প্রেসিডেন্ট এসেছে, আর এখনই তাকে আসতে হয়েছে। তার উপর নিচে যেতে হলে তুর্যের রুম পার করে যেতে হবে। যদি একবার ধরা খায় তাহলে জীবন যৌবন সব খতম। আহি আরও কিছুক্ষণ অপেক্ষা করলো। খেতেও ডাকছে না যে সেই বাহানায় নিচে নামবে। আর না পেরে নিজের রুম থেকে চুপি চুপি মাথা বের করে একবার বারান্দা এ মাথা ও মাথা ভালো করে দেখে নিল। না, তুর্য ভাই নেই। এবার তুর্যের রুমের দরজার দিকে একবার তাকালো। দরজা বিজিয়ে রাখা দেখে একটা প্রশান্তির নিঃশ্বাস বের করলো। আস্তে আস্তে পা টিপে টিপে তুর্যের রুমের পার করে এক দৌড় ড্রয়িং রুমে চলে গেল আহি। এখানে হাঁপাতে হাঁপাতে বলল, ছোট বাবা, কাল এক্সাম দিতে আপনি নিয়ে যাবেন। আসিফ চৌধুরী সোফায় বসে চা খাচ্ছিলেন আর টিভিতে খবর দেখছিলেন। আহি এভাবে হাঁপাতে হাঁপাতে দেখে টিভি বন্ধ করে নিজের পাশে বসতে ইশারা করে বললেন, আচ্ছা বসে কথা বলো। আমাকেই কেন যেতে হবে? রহিম কি ছুটিতে আছে? না, রহিম চাচা আছেন, কিন্তু কাল আপনি নিয়ে যাবেন। আমার কাল তো একটা মিটিং আছে মা, অন্য একদিন নিয়ে যাই। আহি এক কাপ কফি দিয়ে যা। আহি কিছু বলতে নিচ্ছিল, কিন্তু উপর থেকে তুর্যর কণ্ঠ শুনে সেদিকে তাকালো। মানুষ বলে না, যেখানে ভাগের বয় সেখানেই সন্ধে পোহায়। সত্যি আজ আহি শেষ। এত চুপি চুপি এসেও ভাগের হাতে ধরা পড়তেই হলো। ফার্স্ট কথাটা বলে তুর্যে আবার নিজের রুমে চলে গেল। আহি দ্রুত এক কাপ কফি হাতে ইউসুফ নবীর দোয়া পড়তে পড়তে তুর্যের রুমের কাছে গিয়ে দাঁড়ালো। দরজায় দুইবার কড়া নেড়ে বলল, তুর্য ভাই কফি দিয়ে যা, শেষ। আহি এবার সত্যি সত্যি শেষ। সে যদি ভুলেও বা দরকার কখনো তুর্যের রুমে যায়, তখন পারলে ঘাড় ধরে বের করে তুর্য। আর এখন তুর্য ডাকছে কেন? দরজা লাগিয়ে উদম কেলাবে না তো? তাহলে কাল এক্সাম দিবে কিভাবে? ইয়ার গেলে তো শান্ত আর প্রান্ত ফেলটুস বলে কেলাবে। কি হলো? তুর্যের ধমকে ভাবনার জগৎ থেকে বের হলো আহি। জামা উঁচু করে বুকে কয়েকবার থুতু দিয়ে রুমে প্রবেশ করলো। তুর্য ডিভানে বসে দুই উরুর উপর ল্যাপটপ রেখে কি যেন করছিল। আহিকে দেখে কফি রাখার জন্য টি টেবিলের দিকে ইশারা করলো। আহি টেবিলের উপর কফি রেখে যেতে নিচ্ছিল, কিন্তু পেছন থেকে তুর্য বলে উঠল, এক্সাম হলে কি হয়েছে? এভাবে সরাসরি আসল কথা শুনে আহি থতমত করতে করতে বলল, তো কি হবে? কিছু না। তুর্য আবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আহির দিকে তাকালো। উরুর উপর থেকে ল্যাপটপ ডিবানে রেখে উঠে আহির দিকে এগিয়ে যেতে যেতে বলল, রং ঢং না করে তাড়াতাড়ি বলে ফেল। কিচ্ছু হয়নি তো তুর্য ভাই। মায়ের খাবি নাকি বলবি? আমার পাশে যে মেয়েটা বসেছে সাবা, ও আমার কাছে তাহি থেকে শুরু করে বড় আব্বু পর্যন্ত সবার সম্পর্কে জানতে চেয়েছিল। তখন আমি বলেছি আমার বড় আব্বু আর আব্বু ফ্যামিলি বিজনেস সামলার। মেয়র আসিফ চৌধুরী আমার ছোট বাবা, আর বড় ভাই নাম করা হার্ট সার্জন। তখন আমার পেছনে মেয়েটা দুটু হাসতে হাসতে বলছিল, তোমার মেয়র চাচাকে একদিন নিয়ে এসো, চাপা মারার আর জায়গা পায় না। তাই ছোট বাবাকে কাল সাথে করে নিয়ে যাব। মাথা নিচু করে মিনমিন করে কথাগুলো বলছিল আহি। এতক্ষণ খুব মনোযোগ সহকারে তুর্য কথাগুলো শুনছিল। আহি কথা থামতেই সে বলে উঠল, এক্সাম দিতে গিয়েছিলি নাকি শো অফ করতে গিয়েছিলি? শো অফ করতে যাব কেন? সবাই জিজ্ঞেস না করলে বলতাম নাকি? আচ্ছা যা এখন। জীবনের প্রথম যে তুর্যের কাছে ধমক না খেয়ে যেতে পেরে মনে মনে খুবই খুশি খুশি লাগছে। হেলে দুলে রুম থেকে বের হচ্ছিল, হঠাৎ বিছানায় চোখ পড়ল। পা থামিয়ে জিজ্ঞেস করলো, তুর্য ভাই আপনি কি পায়খানা হয়েছে? তুর্যকে কিছুক্ষণ শক্ত দৃষ্টিকে তাকিয়ে থাকতে দেখে আহি আবারও বলল, না মানে ওই যে বিছানার উপর হলুদ ট্যাবলেট রাখা, তাই বললাম আর কি। আজ কি তোর গায়ে হলুদ? আল্লাহ, আমার গায়ে হলুদ হলে আপনি জানতেন না? তাহলে হলুদ ড্রেস পরেছিস কেন? হলুদ কালার ড্রেস পরলেই গায়ে হলুদ হয় নাকি? তাহলে হলুদ কালার ট্যাবলেট হইলেই পায়খানার ট্যাবলেট হয় নাকি? ইডিয়েট, বের হ।
এটা তো হওয়ারই ছিল। আহির নিজের কাছেই খারাপ লাগছিল যে তুর্যের রুমে আসবে অথচ বকা খাবে না, এটা কিভাবে সম্ভব? সেটা আহির নিজের হজম হচ্ছিল না। অসম্ভব ব্যাপার স্যাপার নয় কি? সকাল সকাল চৌধুরী বাড়ির সবাই নাস্তার টেবিলে ব্যস্ত। বাড়ির বড় আর মেজ কর্তা, ছোট কর্তা রাজনৈতিক কার্যকলাপ, বড় ছেলে ডাক্তার আর বাকিরা স্কুল। সব মিলিয়ে সবাই ব্যস্ততা ভাঙাতে নাস্তা সারছে। অন্যান্য দিনের মতো বাড়ির কর্তৃগণ আজও সবাই খাওয়াতে ব্যস্ত। ইদানিং প্রান্ত একটা কথা বলার জন্য সুযোগ খুঁজছিল, কিন্তু পাচ্ছে না। তবে আজকে পরিবেশ দেখে মনে হচ্ছে এখনই সুযোগ। তাই সবার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল। এটা প্রান্তের বরাবর অভ্যাস। কোনো সিরিয়াস বা নালিশ জাতীয় কথা বলতে হলে সে এমনটা করে। আকবর চৌধুরী ব্রেড জ্যাম লাগাতে লাগাতে বলল, কি বলবে বলে ফেলো। আসলে বড় আব্বু, আহিয়াপুর এক্সাম চলছে, তবুও প্রায় লুকিয়ে লুকিয়ে আম্মুর ফোন নিয়ে যায়। আহি গালে খাবার তুলতে নিচ্ছিল। প্রান্তের কথা শুনে খাবার প্লেটে রেখে দাঁত মিট করে বলল, এই দুরন্তের বাচ্চা, আমার লাগলে আমি নেব না, তোর কি? আকবর চৌধুরীর দিকে ঘাড় ঘুরিয়ে নরম কণ্ঠে বলল, বড় আব্বু, তারিন এর থেকে কিছু ইম্পর্টেন্ট নোট নিতে 2 দিন নিয়েছিলাম। আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমাদের আহি বড় হয়ে গিয়েছে, তার একটা ফোন দরকার। আহি প্রান্তের উদ্দেশ্য করে বলল, নালিশ করে কয়টা বালিশ সেলাই করেছিলি? আমাকে একটা দিস কিন্তু। প্রান্তের অবস্থা খুবই করুণ। কোথায় ভেবেছিল একটু বকা শোনাবে, সেটা তো হলোই না, উল্টে ফোন পাস হয়ে গেল। আসলেই অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয়। আহি, তোকে কতদিন বলেছি আমার পাশে বসে পা নাচানাচি করবি না? তুর্যের ধমকে পা নাচানো থামিয়ে দিল আহি। প্রান্তকে ভোতামুখে খাবার চিবোতে দেখে মনের আনন্দে পা নাচাচ্ছিল। সেটা আর হতে দিল না এই ট্রাউজার ভাই। এক্সামের সময় কিসের ফোন বড় আব্বু? শান্তের কথা শুনে আহির ইচ্ছে করছে কানের উপর একটা লাগাতে। ঠিক, আহি এক্সামের পর দিনই কিনে দিব মা। ঠিক আছে। তুর্য নাস্তা সেরে একটা টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে বলল, অ্যাডমিশনের আগে এই বাড়িতে যেন কোনো মোবাইল না আসে। বড় আব্বু এক্সামের পরেই কিনে দিবে শুনে আহির খারাপ লাগছিল। আর এখন সোজা অ্যাডমিশনের পর। আহি এইটুকু সময়ের মধ্যে কত কিছু ভেবে রেখেছিল। ফোনটা পেলে একটা করবে, এটা করবে, আর কিছু হলো না। সব ভাবনায় এক বালতি গরম পানি ঢেলে দিয়ে গেল তুর্য ভাই। একেই বলে অতি আশা, যার কপাল পুড়ে তার। ভোর দুপুরে কড়া রোদে যেন টিনের চালে সেক দিচ্ছে। ছোট্ট একটা কাঠের মঞ্চে দাঁড়িয়ে আছেন আসিফ চৌধুরী। মুখে দৃঢ়তা, কপালে ঘাম জমে জমে চকচক করছে, কিন্তু কণ্ঠে একটুও ক্লান্তি নেই। এই কড়া তাপের ভিতরেও সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মনোযোগের সহিত কথাগুলো শুনছে। কেউ রুমাল দিয়ে ঘাম মুছছে, তো কেউ চোখ দিয়ে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে নেতার দিকে। মাঠের পাশে গাছগুলো যেন নিচু হয়ে একটু ছায়া দিতে যাচ্ছে, কিন্তু তারা ব্যর্থ। মাঝে মাঝে গাড়ির হর্ন, বিক্রেতাদের হাঁক ডাক শোনা যাচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে আসিফ চৌধুরী উচ্চ সুরে বলছেন নতুন স্বপ্ন আর পরিবর্তনের কথা, যেটা ভরা রোদে আলো ছাড়িয়ে দিচ্ছে জনগণের মনে। স্রোতের চোখ মুখে একটা প্রত্যাশা ঝিলিক বিদ্যমান। আসিফ চৌধুরীর কথা যেন এই কাঠ ফটা রোদের মধ্যে এক পশলা বৃষ্টি। এমন সময় হঠাৎ একটি বুলেট আসিফ চৌধুরী থেকে 2 ইঞ্চি দূরত্বে বজায় রেখে একটা লোকের বুকে গিয়ে বিঁধল। মুহূর্তে হইচই শুরু হয়ে গেল। সে যার প্রাণ নিয়ে পালানোর চেষ্টা। এতক্ষণ যারা মনোযোগের সাথে কথা শুনছিল তারাই এখন চিৎকার চেঁচামেচি করে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। বুলেটের বিধ্বস্ত হওয়ার লোকটি আসিফ চৌধুরীর নির্দেশে শহরের সেরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। 2 ভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আসিফ চৌধুরী। মেজো ভাই বকাবকি করে কিছুটা শান্তকর হলেও বড় ভাই আকবর চৌধুরী এখনও সামনে বকে যাচ্ছেন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। মুখে যা আসছে তাই বলে ফেলছেন। তবে আসিফ চৌধুরী 2 ভাইয়ের মুখের উপর কোনো কথা বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। অনেক বছর আগেই বাবাকে হারিয়েছেন আকবর চৌধুরী, আর বছর 2 আগে মাকে। বাবাকে কথা দিয়েছিলেন তার সন্তানদের নিজের সন্তানের মতো আগলে রাখবেন, কোনো কালো ছায়া স্পর্শ করতে দিবে না। এতদিন তো তাই করে এসেছেন।
শত চেষ্টা করেও আসিফ চৌধুরীকে রাজনীতির দিক থেকে ফেরাতে পারেননি তিনি। বারবার ব্যর্থ চেষ্টা পর্যায়ে মেনে নিয়েছেন। যদিও আসিফ চৌধুরী রাজনীতি প্রবেশ করার জন্য কারণ হয়েছে, সে কথা আর ভাবনা চান না তিনি। আজ যদি গুলিটা নিশানা মতো গিয়ে বিঁধত, কী হতো? ছোট বউ আর 2 ছেলেকে কী জবাব দিতেন তিনি? এতক্ষণে চৌধুরী বিল্লায় কান্না হাহাজরি ছড়িয়ে পড়ত। এই শোক কীভাবে সামলাতেন তিনি সহ পুরো পরিবার? পুনরায় গর্জে উঠলেন তিনি আর বললেন, রাজনীতি করে কি পেয়েছিস আমাদের? কথা শেষ করতে দিলেন না আসলাম চৌধুরী। ভাইয়ের প্রান্ত শান্ত করতে বললেন, দয়া করে শান্ত হন ভাইজান, যা হবার হয়ে গেছে, ওর তো কিছু হয়নি। এইভাবে উত্তেজিত হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওকে চলে যেতে বল আমার সামনে থেকে, গলা ফাটিয়ে চিৎকার করতে গিয়ে বললেন আকবর চৌধুরী। আসলাম চৌধুরী টেবিল থেকে কাচের গ্লাস নিয়ে বড় ভাইয়ের মুখের সামনে ধরলেন আর ছোট ভাইকে চলে যাওয়ার জন্য ইশারা করলেন। আসিফ চৌধুরী ভাইয়ের ইশারার মতো জায়গা ত্যাগ করলেন। তুর্য অপারেশন থিয়েটার থেকে বের হয়েছিল কিছুক্ষণ আগে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিয়ে অ্যাসিস্ট্যান্ট সাফিনকে ডাকলো। সে 1 কাপ কফি দিয়ে তুর্যের ঠিক মোবাইল ফোন দিয়ে বলল, স্যারকে যেন বারবার কল করছিলেন। তুর্য কফির মগটা টেবিলের উপর রেখে মোবাইলে আনলক করলো। আনলক করতেই চোখের উপর কয়েকটা নোটিফিকেশন ভেসে উঠল, যার এক হাতে ছোট্ট আটকে গেল তার, যেখানে বড় বড় অক্ষরে হেডলাইন, মেয়র আসিফ চৌধুরীর দিনের আলোয় খোলা পরিবেশে খুনের চেষ্টা। লেখাটা পড়েই তুর্যের দ্রুত কল লিস্ট চেক করলো। সেখানে আসিফ চৌধুরী অসংখ্য কল দেখে কল ব্যাক করলো। প্রথম 2 বার রিং হয়ে কেটে গেল আর চিন্তা ক্রমশ বেড়ে চলছে। আবার কল দিতে সেটা রিসিভ হলো। ব্যস্ত কণ্ঠে বলল, ছোট বাবা আপনি ঠিক আছেন? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তোকে কতবার কল দিলাম, রিং হয়ে কেটে গেল। আমি ওটিতে ছিলাম, আপনার কিছু হয়নি তো? ছেলের ব্যস্ত কণ্ঠে শুনে এত চিন্তার মাঝেও মুচকি হাসলেন আসিফ চৌধুরী। সে ছেলে সবসময় গভীর হয়ে থাকে, প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথা বলে না। সেই ছেলে এমন উতলা ভাব দু চোখে দেখে ভিজে উঠল তার। একেই বলে রক্তের টান। আই থিঙ্ক ওরা আপনাকে নয়, ওই লোকগুলোকেই ট্র্যাক করেছিল। আপনাকে জাস্ট ভয় দেখাতে চেয়েছিল। ये कर बैठी ना मोहब्बत के जोश में, बदला बदला है मौसम, पिघला पिघला है यौवन, जागे जागे है हम एहसास, बहकी बहकी है रातें, महकी महकी है सांसें, रहना रहना तुझे के पास। खता ये कर बैठी ना मोहब्बत के जोश में, बदला बदला है मौसम, पिघला पिघला है यौवन, जागे जागे है हम एहसास, बहकी बहकी है रातें, महकी महकी है सांसें, रहना रहना तुझे के पास। खता ये कर बैठी ना मोहब्बत के जोश में, बदला बदला है मौसम, पिघला पिघला है यौवन, जागे जागे है हम एहसास, बहकी बहकी है रातें, महकी महकी है सांसें, रहना रहना तुझे के पास। खता ये कर बैठी ना मोहब्बत के जोश में, बदला बदला